ওকে, তাহলে এখন আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, তাহলে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে প্রতিটা ডিস্ট্রিবিউশনের নাম এবং বেশ করে ডিস্ট্রিবিউশনের নাম দেওয়া আছে এবং তাদের ফাংশনগুলো এখানে লেখা আছে। এরপর এখানে নিচে কিছু এক্সাম্পলও দেওয়া আছে, আপনি এই ওয়েবসাইটে ঘুরে দেখতে পারেন, তারা ক্লিয়ার হবে। এরপরে ওকে, এরপরে আরেকটা ওয়েবসাইট আছে ক্র্যানের টাস্ক ভিউ, এটা আমি প্রথম ক্লাসে দেখেছিলাম। ক্র্যানের টাস্ক ভিউ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নামে একটি টাস্ক ভিউ আছে। তো এখানে আর এর মধ্যে যত রকম টাস্ক ভিউ আছে A to Z, প্রতিটা টাস্ক যত রকম প্রবাবিলিটি আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যত রকম আছে, প্রতিটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লিস্ট এখানে দেওয়া আছে। তো আমাদের এক এক ফিল্ডে এক এক রকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দরকার হয়। তো যে কারণে আমাদের এক একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য এক একটা প্যাকেজ তৈরি করা আছে। তো আমরা অত বিস্তারিত আলোচনা যাবো না, কারণ আমি নিজেও কতগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয় তার নামও আমি জানি না, কারো পক্ষে সবগুলো নাম জানা পসিবল না। জাস্ট আপনার ফিল্ড অনুযায়ী প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো বের করে সেই অনুযায়ী কাজ করতে হবে আপনাকে। তো এখানে দেখুন যে বিশাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা লিস্ট আছে। তো আপনি এটা পড়ে দেখতে পারেন যে আর এর মধ্যে কি পরিমাণ ফাংশনালিটি এখানে আছে ডিস্ট্রিবিউশন নির্ণয় করার জন্য। এবং প্রতিটা ক্ষেত্রে আপনার নিয়ম সেম, একদম সেম। দেখুন প্রতিটা ডিস্ট্রিবিউশনে এই 4 রকম ফাংশন হতে পারে, ডি, পি, কিউ, আর। এরপরে দেখুন এখানে আরো কিছু ডিস্ট্রিবিউশন আছে, আমি এগুলোর সাথে পরিচিত না। প্যারেটো 1, প্যারেটো, আচ্ছা আমি এগুলোর সাথে পরিচিত না, আমি বলতে পারবো না এগুলো কি। তো দেখুন এইসব ডিস্ট্রিবিউশনে 4 রকম ফাংশন হতে পারে। তো এরকম যত রকম ডিস্ট্রিবিউশন পসিবল, প্রতিটা ডিস্ট্রিবিউশনের লিস্ট আপনি এই ওয়েবসাইটের মধ্যে পাবেন। তো আপনি চাইলে কখনো ঘুরে দেখতে পারেন, আপনার কাঙ্ক্ষিত কোনো ডিস্ট্রিবিউশন যদি কখনো খুঁজতে হয় তাহলে এটা ঘুরে দেখতে পারেন এই ওয়েবসাইটটা। আচ্ছা, তো আমি জাস্ট আলোচনা করবো যে কিভাবে এই 4টা ডিস্ট্রিবিউশন পি, কিউ, আর, এরপরে ডি, এই 4টা ফাংশন কিভাবে কাজ করবে। তাই প্রথমে আর যে প্রিফিক্সটা সেটা নিয়ে কিভাবে কাজ করবো সেটা আমি দেখাচ্ছি। সাপোজ আমার একটা পপুলেশন, সেই পপুলেশন আমি জানি যে সেই পপুলেশনটা আমার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, আমি এটা জানি। এবং সেই পপুলেশনের আমি এও জানি যে সেই পপুলেশনের গড় মান হলো 150 এবং তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 5। তো আমি এরকম একটা পপুলেশন থেকে এখানে বানানটা ভুল দিচ্ছি আমার, আচ্ছা, তো এরকম একটা পপুলেশন থেকে আমি 50টা র্যান্ডম নাম্বার নিব, সরি 500টা, অর্থাৎ আমি 500টা র্যান্ডম নাম্বার আমি ক্রিয়েট করব, যে 500টা র্যান্ডম নাম্বার এমন একটা পপুলেশন থেকে আসবে যে পপুলেশনের মিন হবে 150 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে 5। তো এর জন্য আমাকে এই আর এই প্রিফিক্সটা ইউজ করতে হবে। অর্থাৎ আমি আর দিয়ে যদি নর্ম দিই তাহলে বোঝানো হচ্ছে যে আমি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমি কিছু র্যান্ডম নাম্বার তৈরি করব। প্রথমে বলে দিব আমি কতগুলো র্যান্ডম নাম্বার তৈরি করতে চাই এবং এরপরে বলে দিব সেই ডিস্ট্রিবিউশনের প্রপার্টিসগুলো। আমি জানি যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আমাকে তার মিন জানতে হবে এবং তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানতে হবে, এই কারণে সেই প্যারামিটারগুলো আমি দিয়ে দিব। তাহলে আমি এটা এক্সিকিউট করার পর আমি যদি নর্ম র্যান এটা যদি দেখি তাহলে দেখুন আমাকে কিছু র্যান্ডম নাম্বার সে দিয়ে দিল। এবং আমি যেহেতু আর নর্ম ইউজ করে আমি এটা তৈরি করেছি, সেহেতু আমি মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি যে এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো হলো আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এবং এই 500টা নাম্বারের গড় মান অবশ্যই 150-এর কাছাকাছি হবে। 150 যে এক্সাক্ট হবে তা না, কিন্তু 150-এর কাছাকাছি হবে, কারণ আমি পুরো পপুলেশনটা কিন্তু নিইনি, আমি পপুলেশন থেকে জাস্ট একটা স্যাম্পল নিয়েছি। তো স্যাম্পল থেকে পপুলেশন একটু ডেভিয়েশন থাকেই সাধারণত। তো আমাদের পরিসংখ্যান এটাই কাজ যে আমি একটা পপুলেশন থেকে আমি একটা স্যাম্পল থেকে পপুলেশন সম্পর্কে আমি ধারণা করতে চাই। যাই হোক, তো আমি যে 500টা স্যাম্পল নিলাম, তাহলে সেই স্যাম্পলে এমন একটা পপুলেশন থেকে নিয়েছি যে পপুলেশনের গড় মান হলো 150 এবং তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 5। আমি চাইলে এটা যাচাই করে দেখতে পারি। সাপোজ আমি এর গড় মান জানতে চাই, মিন অফ র্যান, তাহলে দেখুন এই গড় মানটা 150-এর কাছাকাছি। আমি যদি একই রকম ভাবে এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে চাই, এসডি অফ
নর্ম গ্রাম, তাহলে দেখুন যে স্ট্যান্ডার্ড ডিভিশন সেটা হলো 5-এর কাছাকাছি। কারণ কি আমাদের যে স্যাম্পলটা নেওয়া হয়েছে সেই স্যাম্পলটা যে পপুলেশন থেকে নেওয়া হয়েছে সেই পপুলেশনে গড় মান হলো 150, স্ট্যান্ডার্ড ডিভিশন হলো 5। তো এরপর আমরা আরো কিছু উপায় চেক করতে পারি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিউ প্লটের মাধ্যমে আমরা যাচাই করতে পারি যে কোনো একটা ডিস্ট্রিবিউশন নর্মাল কিনা। আমি যদি যে স্যাম্পলটা পেলাম 500টা ভ্যারিয়েবলে যে স্যাম্পলটা পেলাম, 500টা অবজারভেশনে যে স্যাম্পলটা পেলাম, সেটা যদি কিউ প্লট অঙ্কন করি তাহলে দেখুন এটা মোটামুটি অনেকটা একটা স্ট্রেট লাইনের মধ্যে পড়ে। তাহলে এখান থেকে আমি ধারণা করতে পারি যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। আমি কিউ লাইন একেও দেখতে পারি। তাহলে দেখুন যে আমাদের পয়েন্টগুলো ম্যাক্সিমামই এই লাইনের উপরে আছে। এরপর একই রকম ভাবে আমি চাইলে হিস্টোগ্রাম একেও দেখতে পারি যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো শেপ হয় কিনা। তাহলে দেখুন এই শেপটা মোটামুটি অনেকটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো। তো এটাই মূলত এই আর প্রিফিক্সের কাজ। অর্থাৎ আর প্রিফিক্সটা যে কাজটা করবে, কোনো নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন থেকে আপনাকে কিছু স্যাম্পল আপনাকে র্যান্ডমলি ক্রিয়েট করে দেখাবে। তো একই রকম ভাবে আমি একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে কিছু স্যাম্পল তৈরি করতে চাই। অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে কাজটা করে সেটা হলো যে আমি যদি কোনো একটা ট্রায়াল যদি 20 বার দেই তাহলে আমার সেখানে কতবার আমি সাকসেস হব সেটা নিয়ে যে ডিস্ট্রিবিউশনটা তৈরি করা হয় সেটা হলো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো আমি একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তৈরি করব। সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমি 10টা র্যান্ডম নাম্বার নিব। তো যে ডিস্ট্রিবিউশনের প্রতিটা এক্সপেরিমেন্ট 20টা ট্রায়াল নিয়ে তৈরি করা এবং প্রতি ট্রায়ালে আমাদের 0.70% সাকসেস রেট। তো আমি এই কারণে বাইনোমিয়ালের প্যারামিটারগুলো দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি 10 বার এই বাইনোমিয়াল র্যান্ডম তৈরি করব এবং যার প্রতিটা এক্সপেরিমেন্টের সাইজ হলো 20, অর্থাৎ এখানে 20টা ট্রায়াল আছে এবং প্রতিটা ট্রায়ালে আমাদের 0.7 অর্থাৎ 70% সাকসেস রেট। এটা যদি নেই তাহলে দেখুন আমাকে দেখাচ্ছে যে আমি যে 20টা যে আমি যে 10টা এরকম এক্সপেরিমেন্ট করলাম, সেই 10টার প্রথম এক্সপেরিমেন্ট আমি 12 বার সফলতা পেয়েছি। পরের বারে 20 বারের মধ্যে 17 বার সফলতা আমি পেয়েছি। তারপরের বার আমি 13 বার সফলতা পেয়েছি। তারপরের বার আমি 14 বার সফলতা পেয়েছি। এখানে দেখুন কিন্তু সফলতা পাওয়ার হারটা বেশি, কারণ কি আমাদের সাকসেস রেটটা হলো 0.7%। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন করেছেন যে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না দিলে কি কোনো রকম স্যাম্পল আসবে? আচ্ছা, একটা ভালো প্রশ্ন করেছেন যে আমি যদি এখানে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি না দিয়ে দেই তাহলে বাই ডিফল্ট মিন ভ্যালু হলো 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 1 ধরে নেওয়া হয়, যেটা হলো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটারগুলো সেগুলো বাই ডিফল্ট ধরে নিবে আমি যদি এখানে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি না দিয়ে দিই। তাহলে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন মধ্যে আমরা জানি যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা আছে, যার মিন ভ্যালু হলো 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 1, সেই ডিস্ট্রিবিউশন ধরে সেই স্যাম্পলটা তৈরি করবে। আচ্ছা, নিশাত পারবিন, আপনার তো পেয়েছেন? ওকে, ধন্যবাদ। কিন্তু প্রতিটা ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে কিন্তু আপনার প্যারামিটার গুলো না দিলে যে হবে তা কিন্তু না। কারণ আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তৈরি করতে গেলে অবশ্যই আমাকে সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাইজ এবং প্রবাবিলিটি বলে দিতে হবে। আমি যদি এই প্যারামিটার গুলো না দিই তাহলে সেই এরর দেখাবে। তো এই কারণে আপনাদের যে কাজটা, যে বেস্ট প্র্যাকটিস, সেটা হলো প্রতিটা ডিস্ট্রিবিউশন আমাদের অ্যাপ্লাই করার আগে তার বিষয়ে একটু জেনে নেওয়া। তো আমি সাপোজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সঙ্গে জানতে চাচ্ছি, তো জাস্ট আমি এটা লিখে দিতে পারি আর বাইনম অথবা কিউ বাইনম, যে কোনো একটা লিখলেই হবে। তো আর বাইনম হতে পারে, কিউ বাইনম হতে পারে, এরপরে ডি বাইনম হতে পারে, যে কোনো একটা লিখলেই সবগুলো চলে আসবে। তো দেখুন এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডিটেলস চলে আসছে। তো দেখুন এখানে ডি বাইনমের জন্য আমাদের কি কি প্যারামিটার লাগবে: এক্স, তার সাইজ, এরপর প্রবাবিলিটি, সাকসেস রেট যেটা, এরপরে যদি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন বের করতে চাই তাহলে কিউ, সাইজ, প্রবাবিলিটি, এবং প্রতিটা
প্যারামিটার দ্বারা কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যেমন এখানে এক্স কিউ দ্বারা বোঝানো হচ্ছে ভেক্টর অফ কোয়ান্টাইলস, এরপরে পি দ্বারা বোঝানো হচ্ছে প্রবাবিলিটি, এরপরে এন দ্বারা বোঝানো হচ্ছে অবজারভেশন সংখ্যা, যেটা আমাদের আর বাইনমে দরকার হয়েছে। দেখুন আর বাইনমে প্রথমে আমাদের অবজারভেশন সংখ্যা দরকার হয়েছে। এরপরে প্রবাবিলিটি, এই প্যারামিটার দ্বারা নির্দেশ করে দিতে হবে আমাদের সাকসেস রেট, অর্থাৎ সাকসেস হওয়ার প্রবাবিলিটি প্রতিটা ট্রায়ালে। এইভাবে আপনার প্রতিটা ডিস্ট্রিবিউশন সম্পর্কে হেল্প নিয়ে আপনি কাজগুলো করবেন, তাহলে আপনার সুবিধা হবে। ওকে, তো এখন আমরা আরো কিছু ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের জন্য কিছু প্রবাবিলিটি ক্যালকুলেট করে দেখাবো। ওকে, তো প্রথমে আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ইউজ করে কাস্ট করব। সাপোজ আমাকে জানতে হবে যে ওকে, সাপোজ আমাকে জানতে হবে যে যদি একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যদি আমি করি, অর্থাৎ সেই এক্সপেরিমেন্ট আমি কিভাবে করতেছি, যে আমার সেই এক্সপেরিমেন্টে ট্রায়াল নাম্বার হলো 20, অর্থাৎ আমাকে 20টা ট্রায়াল দিতে হবে এবং প্রতিটা ট্রায়ালে আমাকে সাকসেস রেট হলো 0.3, অর্থাৎ আমাকে 30% চান্স আছে প্রতিটা ট্রায়ালে সাকসেস হওয়ার। তাহলে আমি যদি 20 বার যদি এই ট্রায়ালটা দেই, তাহলে আমার এক্স্যাক্টলি 7 বার জেতার সম্ভাবনা কত সেটা আমি জানতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ডেনসিটি অফ বাইনোমিয়াল ফাংশন ইউজ করতে হবে, ডি বাইনো। এটা দিলে সে বলে দিচ্ছে যদি আমি সেই এক্সপেরিমেন্টটা সেই ট্রায়ালটা যদি 20 বার করি, যেখানে আমার প্রতিবারে জেতার সম্ভাবনা হলো 0.3 করে, অর্থাৎ 30% জেতার সম্ভাবনা, তাহলে সেখানে এক্স্যাক্টলি 7 বার জেতার প্রবাবিলিটি হলো 0.164262। তো দেখুন আমি যদি এই কাজটা বারবার করি তাহলে একই রেজাল্ট দেখাবে, কারণ এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, একটা নিশ্চিত ডিস্ট্রিবিউশন ফলো করে তৈরি করা হচ্ছে। তো এখন আমরা যদি চাচ্ছি যে কিউমুলেটিভ প্রবাবিলিটি বের করব, তো একটা এক্সাম্পল দেওয়া যাক। তো কিউমুলেটিভ প্রবাবিলিটি দুই ধরনের হয়, একটা লেফট টেল, একটা রাইট টেল। তো লেফট টেল মানে হলো যে আমাদের কাঙ্ক্ষিত যে ডাটাটা সেটা হলো নির্দিষ্ট ডাটার সমান হবে, সরি নির্দিষ্ট ডাটার সমান বা তার চেয়ে ছোট হবে। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমার একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট আছে, যেখানে আমার 20টা ট্রায়াল দিতে হবে এবং প্রতিটা ট্রায়ালে আমাকে 30% সাকসেস রেট, অর্থাৎ 0.3 হলো আমার সাকসেস রেট। তো এইরকম একটা ট্রায়ালে যদি আমি 7 বার বা তার কম পরিমাণ জিততে চাই, অর্থাৎ আমি একবার জিতলেও হবে, 2 বার জিতলেও হবে, 3 বার জিতলেও হবে, এভাবে আমি যদি সর্বোচ্চ 7 বার যদি জিততে চাই, তাহলে আমার তার প্রবাবিলিটি কত। এর জন্য আমাকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে, 1 থেকে 7 পর্যন্ত প্রতিটা প্রবাবিলিটি, প্রতিটা ডেনসিটি প্রবাবিলিটি ভ্যালু আমাকে যোগ করতে হবে। এর জন্য আমাকে পি বাইনম ইউজ করতে হবে। তো পি বাইনমের কাজ হলো যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনটা বের করা। তো দেখুন এক্ষেত্রে আমাদের 77% চান্স আছে যে 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যক বার জিতার। একই রকম ভাবে আমি যদি রাইট টেল প্রবাবিলিটি বের করতে চাই, অর্থাৎ এখন আমি চাচ্ছি যে তার উল্টো, আমি চাচ্ছি যে একটা প্রবাবিলিটি, একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট যেখানে 20টা ট্রায়াল আছে, 0.3 সাকসেস রেট, প্যারামিটার আগের মতোই। তো এখন আমি চাচ্ছি যে 7-এর চেয়ে বেশি বার জিততে, অর্থাৎ 7-এর চেয়ে বেশি বার জেতার সম্ভাবনা কত। তো সেটা বের করার জন্য আমাকে একই কাজ, জাস্ট বাড়তি বলে দিতে হবে লোয়ার টেইল ইজ ইকুয়াল টু ফলস। তো লোয়ার টেল দ্বারা মূলত লেফট টেলকে বোঝানো হয়। অর্থাৎ আমি চাচ্ছি যে এখন যে 7-এর চেয়ে বড় হওয়ার এক্সপেরিমেন্ট কত, 7-এর চেয়ে বেশি বার জেতার প্রবাবিলিটি কত। তাহলে দেখুন 7-এর চেয়ে বেশি জেতার প্রবাবিলিটি হলো 22%। দেখুন আমি যদি এই দুইটা যোগ করি তাহলে এক্স্যাক্টলি 1 হবে, 0.772 এবং 0.227, এই দুটো যোগ করলে এক্স্যাক্টলি আমার 1 আসবে। কারণ আমি যদি 7-এর চেয়ে ছোট হওয়ার প্রবাবিলিটি প্লাস 7-এর চেয়ে বড় হওয়ার প্রবাবিলিটি যদি যোগ করি, তাহলে আমাকে এক্স্যাক্টলি 1 আসবে। আচ্ছা, এরপর আমি যদি চাই যে একটা ইন্টারভাল প্রবাবিলিটি বের করতে, অর্থাৎ এখন আমি চাচ্ছি যে 3 থেকে 7 বার জেতার, অর্থাৎ আমি একবার জিততে চাচ্ছি না, আমি 2 বার জিততে চাচ্ছি না, আমি কমপক্ষে 3 বার জিততে চাচ্ছি, সরি কমপক্ষে 3 বারই বেশি জিততে চাচ্ছি এবং 7 বার বা তার কম জিততে চাচ্ছি।
অর্থাৎ এখানে তাই হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত ডাটাটা একটা রেঞ্জের মধ্যে থাকবে, একটা ইন্টারভালের মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে দুইটা মেথড আছে। তো আমি 7 বার বা তার কম জেতার প্রবাবিলিটি প্রথমে বের করলাম, তার থেকে 3 বার বা তার কম জেতার প্রবাবিলিটি যদি মাইনাস করে দিই, তাহলে আমি পেয়ে যাব 3 বারের বেশি এবং 7 বার বা তার কম জেতার প্রবাবিলিটি। তাহলে দেখুন আমাদের বের হয়ে আসলো যে 0.66.5%। অর্থাৎ এটা হলো আমার 3 বারের বেশি কিন্তু 7 বারের কম, 7 বার বা তার চেয়ে কম জেতার প্রবাবিলিটি। এরপরে আমি আরেকটা মেথড আছে এই কাজ করার জন্য। সেটা হলো যে আমি যদি এই প্রবাবিলিটি অফ বাইনো, এখানে প্রথমে যদি আমি একটা ভ্যালু না দিই, দুইটা ভ্যালু যদি দিই 3 এবং 7, তাহলে দেখুন আমাকে কি রেজাল্টটা দেয়। তাহলে দেখুন আমাকে দুইটা ডাটা দিচ্ছে। এর মানে হলো আমাকে প্রথম ডাটা নির্দেশ করবে 3 বার বা তার কম জেতার প্রবাবিলিটি, এবং পরের ডাটা নির্দেশ করবে 7 বার বা তার কম জেতার প্রবাবিলিটি, কিউমুলেটিভ প্রবাবিলিটি। এবং এখন আমি যদি ডিফারেন্স ফাংশন ইউজ করি, তো ডিফারেন্স ফাংশনের যে কাজটা, যদি কোনো ভেক্টরে দুইটা এলিমেন্ট যদি থাকে, তাহলে সেই দুইটা নিউমেরিক এলিমেন্টের মধ্যে পার্থক্য কত বা ডিফারেন্স কত সেটা বের করার জন্য ডিফারেন্স ফাংশন ইউজ করা হয়, ডিপ ফাংশন। আমি যদি ডিপ দিয়ে সেই ভেক্টরটা যদি দিয়ে দিই, তাহলে আমাকে অটোমেটিক এক লাইনে রেজাল্টে চলে আসবে। এটা একটু সিম্পল, এক্ষেত্রে আমাকে বারবার পি বাইনাম ইউজ করতে হলো না, জাস্ট আমাকে একবার পি বাইনাম ইউজ করলে আমার কাজটা হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি বের করার নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনি বলতে পারেন, আমি রিপিট করবো আবার। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা হলে বলতে পারেন, আমি রিপিট করবো। ওকে, আপনার একটু রেসপন্স করেন, আপনি যদি বুঝতে পারেন ইয়েস নো কিছু লেখেন, আপনার রেসপন্স করলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, ধন্যবাদ। তো আমাদের এখন যে নিয়মটা দেখালাম পি এবং ডি এর একই রুল বাকি সব ডিস্ট্রিবিউশনের জন্য। তো আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা ডিস্ট্রিবিউশন দেখাচ্ছি, আমরা একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন দেখাচ্ছি। তো আমি যদি জানতে চাই যে একটা এক্সপেরিমেন্ট যেখানে আমাদের সাকসেস রেট হলো 0.6 করে প্রতি ট্রায়ালে, তাহলে আমার 5 বার ফেইলারের পরে, কারণ 5 বার আমাদের ফেইলারের পরে সাকসেস হওয়ার প্রবাবিলিটিটা কত। আমি এক্স্যাক্টলি 5 বার ফেল করব, তার পরের বার যে সাকসেস হবে, এরকম একটা ঘটনা ঘটে প্রবাবিলিটিটা কত, সেটার জন্য আমরা জানি যে আমাদের জিওমেট্রিক ফাংশনটা ইউজ করতে হবে। এই কারণে ডি দিয়ে জিওম ইউজ করতেছি। তাহলে দেখুন আমাকে এক্স্যাক্টলি 5 বারের পরে সাকসেস হওয়ার রেটটা খুবই কম, 0.6%। এর কারণ কি? কারণ হলো আমাদের এখানে সাকসেস রেটটা 0.6। আমি যদি সাকসেস রেট বাড়িয়ে দিই তাহলে এটা আমাদের বাড়বে। আচ্ছা যাই হোক, আমি আরেকটা এক্সাম্পল দিই, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন এক্সাম্পল দিই। তো আমি যদি জানতে চাই যে 5 বার অথবা তার কম বার যদি ফেইলার করে আমি সাকসেস পেতে চাই, অর্থাৎ আমি প্রথমবারই সাকসেস পেতে পারি, অথবা প্রথমবার ফেল করলাম দ্বিতীয়বার সাকসেস পাবো, অথবা প্রথম 2 বার ফেল করলাম তৃতীয়বার সাকসেস পাবো, অথবা এরকম ভাবে আমি যদি প্রথম 5 বার ফেল তারপরে বার সাকসেস। তো এই কয়টা ঘটনা হওয়ার প্রবাবিলিটি কত? তো এটা যদি জানতে চাই তাহলে আমাকে কিউমুলেটিভ প্রবাবিলিটি ইউজ করতে হবে। তো পি জিওম প্রথমে 5 অথবা 5 বার বা তার আগে আমাদের সাকসেস হওয়ার প্রবাবিলিটি, এবং যেখানে আমাদের সাকসেস রেট হলো 0.6। তাহলে দেখুন আমাদের 99% সম্ভাবনা আছে 5 বার বা তার আগে সাকসেস হওয়ার। এরকম ভাবে আপনি যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই দুইটা প্রিফিক্স ইউজ করে আপনাদের ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট, আপনার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারেন। মনে রাখতে হবে ডি দ্বারা ডেন্সিটি প্রবাবিলিটি ক্যালকুলেট করা হয় এবং পি দ্বারা কিউমুলেটিভ প্রবাবিলিটি ক্যালকুলেট করা হয়। ওকে, এই পর্যন্ত মূলত আমাদের ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা ছিল।
তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি এরপরে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে চলে যাব। ওকে, তখন আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে আলোচনা করি। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন তাদের জন্য সেম নিয়ম, তো কোনো পার্থক্য নেই। তো আমি এক্সাম্পলের জন্য একটি নর্মাল ডিস্ট্রিবিউশনে কাজ করেছি, যে আমি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়েছি যার গড় মান হলো 20 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 2। তাহলে এখানে 15 বা তার কম হওয়ার প্রবাবিলিটি কত? অর্থাৎ একটা ডিস্ট্রিবিউশন তার মিন যদি 20 হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 2 হয়, তাহলে সেখানে 15 বা তার কম এরকম সংখ্যা থাকার প্রবাবিলিটি কত? তাহলে দেখুন, এরকম সংখ্যা থাকার প্রবাবিলিটি হলো মাত্র 0.6%। এটা হলো আমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। তো এরপরে এখন আমরা দেখবো যে আরেকটা ডিস্ট্রিবিউশন প্রিফিক্সের কাজ, সেটা হলো কিউ। তো কিউ দ্বারা মূলত কোয়ান্টাইল ভ্যালু বের করা হয়। অর্থাৎ আমি যদি জানতে চাই যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন 50 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5, তার কোন ভ্যালুতে ফিফথ কোয়ান্টাইল পাওয়া যাবে, অর্থাৎ কোন ভ্যালু পর্যন্ত 5% প্রবাবিলিটি আছে যে আমাদের সেই ভ্যালু পর্যন্ত আমাদের ডাটাগুলো বসবে। তাহলে আমার 41.77, অর্থাৎ মানে হলো যে আমাদের যে ডিস্ট্রিবিউশন, যে নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন 50 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5, তার 41 এই পর্যন্ত আমার 5% ডাটা সেখানে আছে। তো আমরা জানি এটা হলো কোয়ান্টাইল ফাংশনের কাজ। তো আমি যদি চাচ্ছি যে অন্য কোয়ান্টাইল ইউজ করতে, সাপোজ আমি 0.1 থেকে 0.9 পর্যন্ত কোয়ান্টাইল ভ্যালুগুলো যাচ্ছি, অর্থাৎ আমি 10% কত ভ্যালু পর্যন্ত গেলে আমাকে 10% পাবো, এরপর কত ভ্যালুর জন্য 20% পাবো, এরপর কত ভ্যালুর জন্য 30% পাবো, এরপর 90% পর্যন্ত কোয়ান্টাইল ভ্যালুগুলো আমি জানতে চাচ্ছি। এই কারণে আমি একটা সিকোয়েন্স তৈরি করে নিলাম। তো সিকোয়েন্সটা হলো 0.1 থেকে 0.9 পর্যন্ত 0.1 স্টেপ নিয়ে। তো সেই সিকোয়েন্সে 0.1 থেকে 0.9 পর্যন্ত আমাদের কোয়ান্টাইল ভ্যালুগুলো আছে। তো আমি প্রতিটা ভ্যালুর করসপন্ডিং কোয়ান্টাইল ভ্যালুগুলো জানতে চাচ্ছি। তো এর জন্য আমাকে সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটারগুলো বলে দিতে হবে। সেই নর্মাল ডিস্ট্রিবিউশন মিন হলো 50, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 5। এটা যদি দেখি, তাহলে দেখুন যে সেই ডিস্ট্রিবিউশনের 10% ডাটা আছে 43.59 এর আগে, সেই ডিস্ট্রিবিউশনে 20% ডাটা আছে 45.79 বা তার আগে। এরপরে দেখুন যে সেই ডিস্ট্রিবিউশনের 50% ডাটা আছে, মানে হলো আমাদের এক্স্যাক্টলি মিডল পজিশন পর্যন্ত হলো 50। কারণ কি? কারণ হলো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন, সেটা বলে দিয়েছি, মিন হলো 50। এই কারণে ফিফথ কোয়ান্টাইল ভ্যালু বা 50তম যে কোয়ান্টাইল ভ্যালুটা, সেটা অবশ্যই 50 হবে। এরপরে আমাদের 60% ডাটা আছে 51 বা তার আগে। এরপর আমাদের 90% ডাটা আছে 56 বা তার আগে, যদি সেই ডিস্ট্রিবিউশনটা প্যারামিটারগুলো এটা হয়, তাদের মিন হতে হবে 50 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে হবে 5। এইভাবে আমরা কোনো একটা ইনস্টিটিউট ডিস্ট্রিবিউশনের কোয়ান্টাইল ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। তো আমাদের আলোচনা হয়ে গেল 4টা বিষয়। আমরা আর নিয়ে আলোচনা করেছি, এরপর কিউ নিয়ে আলোচনা করেছি, পি নিয়ে আলোচনা করেছি, ডি নিয়ে আলোচনা করেছি। তো সেম টেকনিক ফর অল ডিস্ট্রিবিউশনস। আপনি যতগুলো ডিস্ট্রিবিউশন আছে, প্রতিটা ডিস্ট্রিবিউশনের জন্য সেম টেকনিক। তো আমি প্রতিটা ডিস্ট্রিবিউশন দেখাবো না, প্রতিটা ডিস্ট্রিবিউশনের জন্য এক্সাম্পল তৈরি করা হয়নি, বা এক্সাম্পল তৈরি করার মতো সামর্থ্য আমার নেই, প্রতিটা ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমার জানা নেই। আপনাদের যে ডিস্ট্রিবিউশন দরকার, সেই ডিস্ট্রিবিউশন সম্পর্কে সাপোজ আপনাদের সাই স্কয়ার ডিস্ট্রিবিউশন কোনো কারণে দরকার, তো সাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের জন্য যে কোনো একটা ডিস্ট্রিবিউশন নিয়ে হেল্প সার্চ দিবেন, পি সাই এস কিউ। তাহলে আমি হেল্প দিয়ে পি সাই এক্স কিউ, তাহলে আমাদের সাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের হেল্প পেজটা চলে আসবে। তো সেখান থেকে আপনি ধারণা নেবেন যে আমাদের সাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের জন্য আমার কি কি প্যারামিটার লাগবে। আমরা জানি যে সাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের প্রথমে ডাটাগুলো লাগবে, সেটা হলো ডি, পি, ইউ, আর অনুযায়ী ভিন্ন ভিন্ন। এরপর আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে। এরপরে
এনসিপি, এটা দ্বারা বোঝানো হয় নন সেন্ট্রালিটি প্যারামিটার, নন নেগেটিভ প্যারামিটার। এরপরে রোয়াল টেইল আমি গ্রেটার দেন বের করতে চাই নাকি লেস দেন বের করতে চাই, সেটার জন্য রোয়াল টেইল ফাংশন প্যারামিটার ইউজ করতে হয়। এরকম আপনি প্রতিটা ডিস্ট্রিবিউশনের জন্য হেল্প নিয়ে সেই ডিস্ট্রিবিউশন সম্পর্কে আপনার কাঙ্ক্ষিত প্রবাবিলিটি ক্যালকুলেশনগুলো করতে পারেন। তো দেখুন প্রতিটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্যই এই 4টা ফাংশন আপনি পাবেন, ডি, ই, কিউ, আর। আমি আবার বলে দিচ্ছি, ডি দ্বারা ডেন্সিটি, পি দ্বারা কিউমুলেটিভ প্রবাবিলিটি, কিউ দ্বারা কোয়ান্টাইল ভ্যালু এবং আর দ্বারা র্যান্ডম ভ্যালু জেনারেট করা হয়। তো ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রবাবিলিটি বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন আজকে ক্লাসটা? এখানে কিন্তু আমাদের প্রবাবিলিটি কনসেপ্টটা ইউজ হচ্ছে, কারণ প্রবাবিলিটির বেসিক কনসেপ্টগুলো বারবার এখন আমাকে ইউজ করতে হয় প্রতিটা ক্লাসে। আপনারা কি ধরতে পারতেছেন এই ফাংশনগুলো? আমি যে এক্সাম্পল দিয়ে যা যা বোঝাতে চাচ্ছি সেগুলো ধরতে পারছেন? ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে আচ্ছা, আপনার ব্রেকেট মনে রাখতে একটু সমস্যা হচ্ছে, কোন জায়গায় কোন ব্রেকেট ইউজ করবো সেটার কোনো ডকুমেন্টেশন আছে কিনা। আচ্ছা, আমাদের ব্রেকেট সাধারণত 3 রকম হয়, তো 3টার জন্য 3টা নিয়ম মনে রাখলে হয়ে যাচ্ছে। সেটা হলো আমাদের ফার্স্ট ব্রেকেট, এটা ইউজ করতে হয় যে কোনো ফাংশনের ক্ষেত্রে। ধরেন যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমাকে ফার্স্ট ব্রেকেট ইউজ করতে হবে। দেখুন আমি কিউ নম একটা ফাংশন, এর জন্য ফার্স্ট ব্রেকেট ইউজ করেছি। সিকোয়েন্স একটা ফাংশন, তার জন্য ফার্স্ট ব্রেকেট ইউজ করেছি। এরপরে সেকেন্ড ব্রেকেট, তো সেকেন্ড ব্রেকেটের যে কাজটা সেটা হলো যদি আমি কয়েকটা লাইনকে আমি যদি একসাথে এক্সিকিউট করতে চাই। দেখুন এটা সেকেন্ড ব্রেকেট একটা ব্যবহার এখানে এসেছে। তো আমরা জানি যে রেপ্লিকেট ফাংশনে যে কাজটা করে সেটা হলো একই কোড বারবার সে রেপ্লিকেট করবে। তো আমি চাচ্ছি যে এই দুইটা লাইন, এইটা হলো একটা লাইন, একটা কোড, এরপর দ্বিতীয়টা হলো আরেকটা লাইন বা আরেকটা কোড। আমি চাচ্ছি যে এই দুইটা কোডকে বারবার এক্সিকিউট করতে। তাহলে এই কারণে আমাকে এই দুইটা কোডকে সেকেন্ড ব্রেকেট দিয়ে একত্র করে দিতে হবে। আমি যদি সেকেন্ড ব্রেকেট দিয়ে যদি একত্র করে না দেই, তাহলে যে কাজটা হয় সে জাস্ট প্রথম লাইনটা এক্সিকিউট করবে, প্রথম লাইন এক্সিকিউট করে আবার সে প্রথম লাইন এক্সিকিউট করবে, আবার সে প্রথম লাইন এক্সিকিউট করবে, সে পরের দ্বিতীয় যে লাইনটা সেটা এক্সিকিউট করবে না। তো আমি যেহেতু দুইটা লাইন এক্সিকিউট করতে যাচ্ছি, দুইটা ভিন্ন ভিন্ন কোড যেহেতু এক্সিকিউট করতে যাচ্ছি, তো এই কারণে তাদেরকে একত্র করতে আমাকে সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হবে। এই হলো সেকেন্ড ব্রেকেটের ব্যবহার, কয়েকটা লাইনকে যদি আমি একত্র করতে চাই। এরপরে থার্ড ব্রেকেটের যে ব্যবহারটা, তো থার্ড ব্রেকেট অলওয়েজ ইউজ করা হয় ইনডেক্সিং এর ক্ষেত্রে। অর্থাৎ আমি এখানে একটা এক্সাম্পল দিই। তো ইনডেক্সিং মানে হলো কোনো একটা পজিশন বের করা। সাপোজ আমাদের এক্স এর মধ্যে কয়েকটা ডাটা আছে, 1 2 3 4। আচ্ছা, আমি ভিন্ন এক্সাম্পল দিই তাহলে সুবিধা হবে। 11। তাহলে ইনডেক্সিং দ্বারা কি বোঝায়, সেটা হলো প্রথম যে নাম্বারটা, প্রথম যে এলিমেন্টটা তার ইন্ডেক্স হলো 1, মানে তার পজিশন হলো 1। ইন্ডেক্স দ্বারা সেটা বোঝানো হয়, ইন্ডেক্স দ্বারা পজিশনকে বোঝানো হয়। এরপরে 53, তার ইন্ডেক্স নাম্বার কত? তার ইন্ডেক্স নাম্বার হলো 3, কারণ হলো সে এই ভেক্টরে 3 নাম্বার পজিশনে সে আছে। আমি যদি এরকম ইন্ডেক্সিং করতে চাই, মানে হলো কোন একটা ডাটার যদি পজিশন, কোন একটা এলিমেন্টের যদি পজিশন নির্ধারণ করতে চাই, তাহলে আমাকে থার্ড ব্রেকেট ইউজ করতে হবে। তো দেখুন আমি চাচ্ছি যে এক্স এর, আচ্ছা আমি এখানে লিখি, এক্স এর 3 নাম্বার পজিশনে কে আছে, অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্স নং এ কে আছে। আমরা জানি 3 ইন্ডেক্স নং এ আছে হলো 53, এই জন্য আমাকে থার্ড ব্রেকেট ইউজ করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে 3টা ব্রেকেটের ব্যবহার। আমি আবার রিভিউ করতেছি। ফার্স্ট ব্রেকেট ফাংশনের ক্ষেত্রে, সেকেন্ড ব্রেকেট যদি কয়েকটা কোড লাইন আমি একত্র করতে চাই, আর থার্ড ব্রেকেট হলো কোনো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে, কোনো একটা ভেক্টরের বা লিস্ট যাই হোক তার যদি নির্দিষ্ট একটা পজিশনে এলিমেন্ট বের করতে চাই, তাহলে তার পজিশন বলে দেওয়ার জন্য আমাকে
থার্ড ব্রেকেট ইউজ করতে হবে। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে এই ডিস্ট্রিবিউশনে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই ক্লাসরুমে পোস্ট করবেন, আমি সেখানে আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে নেক্সট ক্লাস থেকে আমাদের বিভিন্ন রকম হাইপোথিসিস টেস্টিং যেগুলো আছে, স্যাম্পল থেকে পপুলেশন বিষয়ে আমাদের বিভিন্ন রকম ইনফারেন্স করা, অর্থাৎ যেটা বলা ইনফারেন্সিয়াল পরিসংখ্যান, আমরা সেটা নিয়ে আলোচনা শুরু করব পরের ক্লাসে। এই কারণে অবশ্যই চাইবো যে আপনি আগে ক্লাসে আগে একটু হাইপোথিসিস টেস্টিং এর যে মেথডগুলো আছে সেগুলো একটু রিভিউ করে রাখবেন। তো এই পর্যন্ত আছে ক্লাস, সবাইকে ধন্যবাদ।